অন্তর্বর্তী সরকার, আন্দোলন, সংগ্রাম। আচ্ছা, প্রথমেই বলি অন্তর্বর্তী সরকার নিয়ে, তারপর আন্দোলন বা সংগ্রাম বা যুদ্ধ জিনিসটা কি তা বলবো। তবে একটু স্মরণ করে দিতে চাই যে এখন অনেক কিছু ঘটছে প্রতিদিন রাজনৈতিক অঙ্গনে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি, বিএনপি, জামাত, সেনাবাহিনী, ফেসবুকের যুদ্ধ, রাজপথের যুদ্ধ, মব কালচার, এক এক দিন এক একটা ঘটনা ঘটে যাচ্ছে। করিডোর, বন্দর ব্যবস্থাপনা, আজকে যেটা হচ্ছে কালকে সকালে আরেকটা জিনিস হয়ে যাবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। ডে টু ডে কথা বলে আসলে লাভ নাই। আমি একটু ইতিহাসকে কথা বলতে চাই, ইতিহাসকে ডেকে আনতে চাই, ইতিহাসকে সামনের দিকে পাঠাতে চাই। এখন আমি যে কথাগুলো বলছি আজকের জন্য যতটুকু ভাবনার বিষয় হবে, হয়তো 10 বছর পরে আরেকটু বেশি ভাবনার বিষয় হবে, 20 বছর পরে। আমি সেই সময়ের জন্যই না হয় এই কথাগুলো রেখে গেলাম। এখন কেউ লাইক কমেন্টস না করুক, সাবস্ক্রাইব না করুক, কেউ করলেও করতে পারে, কিন্তু নিজের একটা দায় আছে যে আমি কিছু বলতে চাই, সেই বলার জায়গা থেকেই বলছি। কত বড় স্টুপিড আমরা হইতে পারি যে আমাদের অর্জনগুলোকে আমরা নাই করে দিতে চাই, অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই না। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, অন্তর্বর্তী সরকার দেখি নাই। বিষয়টা কি আসলে তাই? না, আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি। বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় 1971 সালে, তারপরে যখন আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক যুবক ভার্সিটির স্টুডেন্ট তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেটা 1000, 2000, 1400, 1500 নয়, লাখ লাখ যুবক, লাখ লাখ মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন একটা দেশের জন্য। সেটা ছিল মুভমেন্ট, সেটা ছিল আন্দোলন। সে আন্দোলনে আমরা জয় হয়েছিলাম। বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন। তিনি ছিলেন প্রথম সরকার প্রধান, কিন্তু নির্বাচিত না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। নির্বাচিত বলা যেত এক হিসাবে, কারণ 70-এর যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগ বিজয়ী হয়। ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশ আর পাকিস্তান, দুই দেশ মিলে রাষ্ট্র পরিচালনার জন্য, সরকার গঠনের জন্য তৎকালীন পাকিস্তান সরকার, সামরিক শাসকরা সেটা মানতে রাজি ছিল না। সেটা মানতে রাজি না থাকার কারণে আমাদেরকে বঞ্চিত করেছিল। সেই জন্যই স্বাধীনতার যুদ্ধে আরও বেশি ঝাঁপিয়ে পড়েছিল মানুষ। বিনিময়ে 9 মাসের একটু রক্ত খেয়ে যুদ্ধে আমরা স্বাধীনতা পাই। স্বাধীন বাংলাদেশে এসে শেখ মুজিবুর রহমান সেই 70-এর নির্বাচন অনুযায়ী গতি দাবি করে নাই। সে অন্তর্বর্তী একটা সরকারের প্রধান হয়েছিল। তার অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছিল স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ 16 ডিসেম্বরের পরে থেকে 1973 সালের মার্চ মাস পর্যন্ত। 7ই মার্চ তিনি একটা নির্বাচন দিয়েছিলেন। সে নির্বাচনে 300 আসনের মধ্যে 297টা আসন পেয়েছিল আওয়ামী লীগ এবং সরকার গঠন করেছিল। 75-এ তার মৃত্যুর মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে তার শাসনের অবসান ঘটে। কিন্তু এত বড় একটা আন্দোলন, একটা স্বাধীনতা যুদ্ধকে পরিচালনা তো বলবো না, আমি বলবো উদ্বুদ্ধ করা। কারণ পরিচালনা তো ফিল্ডে যারা থাকেন তারাই করেন, যোদ্ধারা করেন, সেনাপতিরা করেন। তিনি যেহেতু জেলখানায় ছিলেন, কিন্তু তার আগেই তিনি যে উৎসাহ উদ্দীপনা দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছিল। এটা আপনি মানেন বা না মানেন, এতে আমি আসলে ভয় পাই না। তো এত বড় একটা বিজয়ের পরে তিনি একটা অন্তর্বর্তী সরকার গঠন করে 13 মাস থেকে আবার ইলেকশন দিলেন কেন? ওকে, কারণ তিনি জেনেছিলেন তিনি জয়ী হবেন। তিনি জয়ী হয়েছিলেন 300 আসনে, 297টা আসন নিয়ে 1973 সালে 7ই মার্চ নির্বাচনে। এরকমই একটা মুভমেন্ট 2024 সালে হয়েছে। ওর সাথে তুলনা করা যাবে না, কারণ এখানে
মানুষ শহীদ হয়েছেন, প্রায় 25-26 হাজার মানুষ আহত হয়েছেন। তাদের প্রতি শোক শ্রদ্ধা জানাই, কিন্তু এই সংখ্যাটা 71-এর অনুযায়ী খুবই কম। তারপরে একটা সরকার গঠন হয়েছে। যেহেতু এই মুভমেন্টটাকে আমরা দেখতে পারি 71-এর মতো অত রক্ত দিতে রাজি পুরো বাংলাদেশের মানুষ অত না, তবুও একটা সবচেয়ে বড় মুভমেন্ট, কারণ একটা ফ্যাসিবাদী সরকারকেই হাতিয়েছে, সেই আওয়ামী লীগকেই। তাহলে তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করতে পারে। যারা এই আন্দোলনের নেতৃভাগে ছিল, অগ্রভাগে ছিল, সেই এনসিপির নেতারা, তখন তারা ছাত্র সমন্বয়ক ছিল, এখন নেতা হয়েছে, আবার হচ্ছে সরকারে এসে তারা উপদেষ্টা হয়েছে। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের কারাগার থেকে এসে প্রধানমন্ত্রী হইতে পারেন, তাহলে এখানে আন্দোলন করে দেশটাকে আওয়ামী লীগ মুক্ত করে তারা কেন সরকারে থাকতে পারবে না? উপদেষ্টা হিসেবে আছেন। অত বড় যুদ্ধের পরে, অত বড় আন্দোলনের মানে সফল হওয়ার পরে 13 মাসের মধ্যে যদি 15 মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কোথায়? অনেক আলোচনা আছে রক্ষী বাহিনীর অত্যাচার নিয়ে। সেনাবাহিনী কথা বলতে পারতো না, সেনাবাহিনী আসলে কথা বলতে পারতো না, সেনাবাহিনী বলতে কিছু ছিল না, বাড়ির দারোয়ান চাকরের মতো ছিল শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের রক্ষী বাহিনীদের কথায় সব চলতো। তখন তারাই ছিল সবকিছুর হত্যাকর্তা, অস্ত্রধারী। এই যে এখন মব কালচার দেখছেন না, চুরি ছিনতাই ডাকাতি করছে লোকজন একত্রিত হয়ে, ইয়ং পোলাপান, তখন রক্ষী বাহিনী এইসব চুরি ডাকাতি ছিনতাই করতো। মুক্তিযুদ্ধে গিয়েছিল লাখ লাখ মানুষ, কিন্তু আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ ছিল তারা হয়েছিল পরবর্তী ডাকাত। অবাক হবেন না, চিন্তা করেন, ভাবেন, তারা ডাকাত হয়েছিল। এত বড় মুক্তিযুদ্ধ করার পরে তারা ডাকাত হয়েছিল, ডাকাতি করে দেশ চালিয়েছে, রক্ষী বাহিনী চালিয়েছে, শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় রেখেছে, কিন্তু তবুও তিনি ইলেকশন দিয়েছিলেন। ফল কি ছিল? 300 আসনে 297টা আসনে তারা জয়ী হয়েছিলেন। তো 2024-এর যেই আন্দোলন, তার সেটাতে নেতৃভাগে ছিল এনসিপি, মানলাম এনসিপির নেতারা, তখন এনসিপির পরিচয় ছিল না, কিন্তু এই নেতারা ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, এখন তিনি মুখ্য সমন্বয়ক। তাহলে 18 মাসের মধ্যে একটা ইলেকশন দিলে 300 আসনে 297টা কি এনসিপি পাবে না? আচ্ছা, 151টা আসন পেলে তো সরকার গঠন করা যায়। তাদের চাইতে আর কে ভালো আছে? যারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে গিয়েছিল, এই দেশটাকে এনে দিয়েছে, আমাদের ফ্যাসিবাদ মুক্ত করেছে, গণতন্ত্রের পথকে উত্তরণ করেছে, তিনি কেন নির্বাচনে যেতে চান না এখন? কিন্তু দুঃখজনক যে তিনি যে নির্বাচনে যেতে চান না, প্লাস দেশের অপরাপর জনগণ বা রাজনৈতিক দলগুলো নির্বাচন করে একটা সরকার দেখতে চায়। যদি দেশের মানুষ মনে করে যে ফ্যাসিবাদ থেকে উত্তরণে সর্বোচ্চ ভূমিকা এনসিপির নেতাদের ছিল, এনসিপি দেশকে ভবিষ্যতে মুক্তির একটা পথ দেখাতে পারবে, উন্নয়নের পথে, আমাদের এত বছরের লালিত স্বপ্ন, সেই 1971 সাল থেকে একটা ভালো দেশ পাবো, উন্নত দেশ পাবো, যেখানে ভালোভাবে আমরা চলতে পারবো, সেই স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যাবে। যদি এটা জনগণ ভাবতে পারে, তো জনগণ থেকে ভোট দেবে। 300 মধ্যে 257 পাবে, 151টা তো পাবে সরকার গঠনের জন্য, আরও যদি কম পায় তবুও তো কোয়ালিশন করে সরকার গঠন করতে পারবে। তাহলে কি তারা ভাবতেছে যে তারা কোনো আসন টাসন পাবে না, মানে জনগণ তাদের সাথে নাই? তারা কি ভাবুক, এটা আমার দেখার বিষয় নয়। তারা যখন আসন পাক কি না পাক সেটা আমার দেখার বিষয় নয়। আসলে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, বিভিন্ন কোন পক্ষে যাবেন ভাবতে পারছেন না, আপনি ইতিহাসটা ভাবুন। কত বড় ম্যান্ডেট পাওয়ার পরে 71 সালের পরেও 73 সালে নির্বাচন হয়েছিল, মাত্র 13 মাসের মাথায়, 14 মাসের মাথায়। আর আজকে একটা ম্যান্ডেট নিয়েছে, ধরেন আন্দোলনকারীরা, ডক্টর ইউনূসের তত্ত্বাবধানেই ধরেন হয়েছে, তাহলে ইউনূসের একটা ম্যান্ডেট আছে। ইউনূসকে চোবাতে চান শেখ হাসিনা সেই অনেক আগে থেকে। যদি তাকেই চোবাতে চান, তাহলে শেখ হাসিনা জানতেন যে তার নেতৃত্বে কিছু একটা ঘটতে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিশাল ভূমিকা আছে এই আন্দোলনে, মুভমেন্টে, আমাদের ফ্যাসিবাদ মুক্ত করার জন্য।
তারা সবাই মিলে নির্বাচন করুক, পক্ষ হোক, মেজরিটি আসনে জয়লাভ করুক। তারা বোধহয় ভেবেছে তারা করবে না। তাহলে যদি দেশের জন্য এত কিছুই করলেন, দেশের জনগণের উপরে একটু কাজটা থাকবে না, তারা আপনাকে ভোট দিবে? নাই। আমরা বিভ্রান্ত হচ্ছি এখন। কেউ ভাবছি কিছু কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে, কেউ কেউ ভাবছি সেই সব দলের সাথে জনজীবন নাই, জনসম্পৃক্ততা নাই। একটা অবস্থান তৈরি করে ফেলেছি করিডোর নিয়ে, বন্দর নিয়ে, যেখানে আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার, আমাদের জনগণ পার্টিগুলোর মধ্যে মুখোমুখি একটা অবস্থান দাঁড় করে দিয়েছি। সরি টু সে দ্যাট এই আন্দোলন আপনাদেরকে এই অধিকার দেয় নাই। ৭১ সালের পরে এই মুখোমুখিটা হয়েছিল রক্ষী বাহিনী, সেনাবাহিনী। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কিছু বলা যেত না। কাদের সিদ্দিকী যখন ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মিরপুর স্টেডিয়ামে সাধারণ মানুষদের হত্যা করেছিলেন, বিহারীদেরকে হত্যা করেছিলেন, যুদ্ধের পরে এভাবে ব্যানর দিয়ে খুঁচিয়ে গুলি করেও তো মারতে পারত, একটু সহজ মৃত্যু হতো। শেখ মুজিবুর রহমান তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন। এই ধরনের কথাগুলো তিনি শুনতেই চান নাই। এখন মব কালচারে যখন মানুষ মরে, যখন ছিনতাইয়ের শিকার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই কথাগুলো শুনতে চান না। আমার কথাগুলো 20 বছর পরে মানুষ শুনুক, আমি ভিডিওটা আর্কাইভ করে রাখতে চাই। এখন কেউ দেখুক, লাইক দিক, কমেন্টস দিক, সাবস্ক্রাইব করুক, আমার চ্যানেল দেখুক, আমার কথা শুনুক, আমি চাই না। কারণ এখন কেউ সঠিকভাবে মাথা খুলে ভাবতে পারছে না। একটা আন্দোলন কখনোই মবের অধিকার দেয় না। মগবাজারে দেখলাম একটা চাপাতি নিয়ে ছিনতাই হলো, সেই ছেলেটা গেল পুলিশের কাছে যে মামলা নেন, পুলিশ বললো মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসো। মেডিকেলে গেলেন, মেডিকেল বললো যে ঢাকা মেডিকেলে যাও, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসো। ছেলেটা মামলা করতে পারলো না। ভিডিওটা ভাইরাল হয়ে গেল নেটে। তারপরে পুলিশ মামলা হলো। এই পুলিশকে কোন একাডেমিতে প্রশিক্ষণ দিয়েছে, তার শিক্ষকের নাম কি যে প্রশিক্ষণ দিয়েছে যে ভাইরাল না হলেই সেই মামলা নেওয়া যাবে না? সংস্কার কোথায়? সংস্কার এখানে। আপনার সংস্কার হবে এখানে যে একজন মানুষ অন্যায়ের শিকার হবে, সে পুলিশের কাছে, প্রশাসনের কাছে যাবে আশ্রয় পেতে, সে আশ্রয় পাবে, তাকে আপনি ফিরিয়ে দেবেন না। ভাইরাল হবে, চাপ তৈরি হবে, তখন তাকে তার মামলা নেবেন। এই সংস্কারটাই তো চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ তো তার জমি রক্ষা করতে চায়, যে আপনার জমি কেউ দখল করবে না। আপনি বের হচ্ছেন, আপনাকে ছিনতাই করে নিয়ে যাবে না। আপনি বের হয়ে অফিসে যাচ্ছেন, আপনার পথে কোনো বিপদ হবে না, মারবে না। আপনি রাস্তায় যান, যাতে আটকা পড়েছেন, ঠাস করে কেউ ব্যাগ নিয়ে যাবে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি ঘোড়া নিয়ে ঝামেলা হয়েছে, একজনের সাথে তর্ক বিতর্ক, তার জন্য আপনাকে ছুরি মেরে দেবে না। বাপের বয়সী মানুষকে মারবে না। সংস্কার হচ্ছে এইগুলো। আপনি কিভাবে ক্ষমতায় থাকবেন কতদিন, অন্যভাবে কাকে ক্ষমতা দিবেন কতদিনে, কোন সংবিধানে কোন ধারা সংশোধন করবেন। আপনার নিরাপত্তা উপদেষ্টা আমেরিকান কি বাংলাদেশি? আপনার সংবিধানের যিনি এখন প্রধান বাহিনী, সেনাপতি সংবিধান সংশোধনের, তিনি আমেরিকান না বাংলাদেশি? এই তর্ক বিতর্ক এবং ওইগুলা নিয়ে আপনারা যখন কাজ করেন, এইগুলো কিন্তু মানুষ চায় নাই। নির্বাচনের পদ্ধতিতে কোন সরকার ক্ষমতায় আসবে না আসবে, এইগুলা নিয়ে আপনারা যে ব্যস্ত, এগুলো আমাদের কাছে সংস্কার না। আমাদের সংস্কার ছিল যদি কিছু করতে পারেন মানুষের জন্য, কিছু একটু। কয়েকজন মানুষ মিলে একজন মানুষকে মেরে ফেলতেছে, আপনি এইটা একটু থামান। সে পুলিশের কাছে গেলে মামলাটা নেন, আর মানুষ কাজ কামের অভাবে। আজকে আমার এক বন্ধু ফোন করেছিল, তার ঈদে বাচ্চাদের কিছু কিনে দেওয়ার টাকা নাই। এটা তো সংস্কার না ভাই। সংস্কার সেটাই ও কিছু কিনতে পারো। আর 20 বছর পরে আপনারা যখন দেখবেন, আমাদের পরবর্তী প্রজন্ম, আপনারা সাক্ষী থাকবেন যে আমি কিছু বলে গিয়েছিলাম, যে যেভাবে দেখতে বলা হচ্ছে সংস্কারটাকে, আন্দোলনটাকে, এটা এরকম ছিল না। সবাই আসলে যার যার আখের নিয়েছিল, দেশের জন্য কেউ ভাবে নাই। যে উদ্দেশ্য নিয়ে, যেই গণতান্ত্রিক পথে উত্তরণের স্বপ্ন নিয়ে হয়েছিল, সেই নির্বাচনকে এই সবাই না করতেছে। কিসের স্বার্থে? প্রশ্ন রইল।